হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2024 সালে খুব সম্প্রতি রিলিজ পাওয়া জ্যাসন টেটহামের একটা অ্যাকশন থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য বি কিপার, খাঁটি বাংলায় যেটাকে বলা হচ্ছে মৌমাছি সংগ্রাহক আর কি। তো যাই খুব সম্প্রতি রিলিজ প্রাপ্ত এই অ্যাকশন সিনেমাটি কিন্তু বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে এবং 400 কোটি টাকা ব্যয় নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে তার ব্যয়ের 4 গুণ, মানে 1600 কোটি টাকা। এবং আইএমডিবি রেটও যথেষ্ট ভালো, মানে নর্মালি অ্যাকশন সিনেমার আইএমডিবি রেটটা তো থাকে না, বাট এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এর 6.5। তো যাই হোক, এই সিনেমাতে আমাদের প্রিয় অ্যাকশন হিরো জ্যাসন টেটহামকে আমরা দেখবো হচ্ছে একজন বি কিপার হিসেবে, আর তার লড়াইটা হবে হচ্ছে একটা সংবদ্ধ হ্যাকার চক্রের বিরুদ্ধে, যে হ্যাকার চক্র করে কি আমেরিকার সাধারণ যে জনগণ রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়। তো আর বাড়তি কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাবো। তবে এই ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তো তুমি চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে কিন্তু সরাসরি মূল ভিডিওতে যেতে পারো। আর এর জন্য তোমাকে জাস্ট ডিসক্রিপশনে যেতে হবে, ওখান থেকে ডুরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যেতে হবে। তো এই ভিডিওতে যদি কোনো বিজ্ঞাপন থাকে আমি প্লে করে দিচ্ছি। অনেক ইমোশনের সাথে আইপিএল আসছে। গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস এর ম্যাচ দ্বারা টুর্নামেন্টটি ওপেন হবে। আর আইপিএল এর টুর্নামেন্ট কিন্তু প্রতি বছরেই আস্তে আস্তে রিচ বাড়ছে। আর ক্রিকেট কিন্তু ফুটবলের পর সবচাইতে জনপ্রিয় একটি গেমস। আজকে তোমরা এমন একটি ওয়েবসাইট সম্পর্কে জানতে চলেছো যেটা ওয়ার্ল্ডের বেস্ট একটি প্ল্যাটফর্ম, যেখানে অনেক ধরনের গেমস রয়েছে যা খেলে তুমি অনেক প্রাইজ মানি জিততে পারো। এটি তুমি তোমার সাধারণ স্মার্টফোন দিয়েও ইউজ করতে পারো। এই প্রসেস খুবই সিম্পল ও মজার। শুধু এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে খেলা শুরু করে দিলেই হবে। আর তুমি যদি রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড random7 ইউজ করো, তাহলে তুমি 34,000 রুপি ও 250টি ফ্রি স্পিন পর্যন্ত পেতে পারো। তো তুমি তোমার টাইম ওয়েস্ট না করে এখনই ওই ওয়েবসাইটে যাও। সেখানে হাজারো এক্সাইটিং গেম রয়েছে যেটা তোমার আইপিএল এর মজাকে আরো বেশি করে তুলবে। অনেকেই এখানে অনেক বছর ধরে খেলছে এবং অনেক ধরনের প্রাইজ মানি জিতছে। আর এটা কিন্তু একটি গ্লোবাল ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল রেপুটেশন ও হিস্টোরি রয়েছে। আর এটি শুরু হয়েছে 2009 সাল থেকে এবং এটি 100% সেফ। এই কোম্পানিটি চলে ইন্টারন্যাশনাল লাইসেন্সের আন্ডারে। আর তোমরা তো জানোই আইপিএল হচ্ছে ক্রিকেটের মোস্ট পাওয়ারফুল ইভেন্টের একটি। তাছাড়া এখানে অনেক ধরনের গেমস রয়েছে যেখান থেকে যে কোনো গেমস পিক করে প্লে করতে পারবে। এমনকি তুমি গেম খেলা স্টপও করতে পারবে যে কোনো সময় এবং উইথড্র করতে পারবে তোমার উইনিং মানি এনি টাইম। তাছাড়া এখানে দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন কাস্টমার সার্ভিস তো রয়েছে। তো পিন কমেন্টে রয়েছে রেজিস্ট্রেশনের লিংক। আমাদের প্রোমো কোড ইউজ করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো আর নিজেকে আইপিএল এর জন্য তৈরি করো। গুড লাক টু এভরিওয়ান। তবে আবারও বলছি, আমরা যে কোনো বিজ্ঞাপন দেই না কেন তোমরা জেনে বুঝে শুনে সেখানে যাবে। ধন্যবাদ সবাইকে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই যে কিনা বি কিপার ছিল, মানে সে মৌমাছি থেকে মধু কালেক্ট করতো, আর তার নাম ছিল হচ্ছে অ্যাডাম। আর আমরা দেখতে পাই সে একটা ক্ষেত থেকে মধু কালেক্ট করছে। আর এদিকে আমরা একটা বয়স্ক মহিলাকে দেখতে পাই যে তার কাজে ব্যস্ত ছিল। আর ওই মুহূর্তে ওই বি কিপার অ্যাডাম এসে বলে, আমি আপনার ক্ষেত থেকে মৌমাছির যে বাসাগুলো পেয়েছি, যেগুলোর মধ্যে মধু থাকে আর কি, সেগুলো থেকে মধু বের করে ফেলবো। আর হ্যাঁ, আপনার ক্ষেতে আমরা কয়েকটা মেশিনও বসিয়েছি, খুব শীঘ্র আরো অনেক বেশি মধু আমরা সেখান থেকে তৈরি করতে পারবো। আর এরপর অ্যাডাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাতে আপনার ভাগের মধু আপনাকে দিতে আসবো। আর তাছাড়া আপনি চ্যারিটির জন্য কাজ করেন, এটা অনেক ভালো। আপনি টাকা দিয়ে মানুষদের অনেক সাহায্য করেন, এটা অনেক ভালো একটা কাজ। আর আপনার মতো একটা ভালো মানুষের সাথে কাজ করতে পেরে আমারও ভালো লাগছে। আর তখন বয়স্ক মহিলাটি অ্যাডামকে ধন্যবাদ জানায়। তো যাই হোক, এখানে আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাডাম মূলত মধুর বিজনেস করে, আর এই মহিলাটির ক্ষেত রয়েছে, সেই ক্ষেতটা আর কি ইউজ করছে মধু উৎপাদনের জন্য, এবং তারা মনে করে এখানে পার্টনারশিপে কাজ করছে আর কি। তো এরপর অ্যাডাম করে কি নিজের গ্যারেজে সে কাজে লেগে পড়ে, মানে ক্ষেতে থেকে আনা মধুগুলো সংগ্রহ করতে শুরু করে। আর বয়স্ক মহিলাটিও নিজের ল্যাপটপে কাজে লেগে পড়ে, কিন্তু তখনই হঠাৎ করে তার কম্পিউটারে ভাইরাসের মেসেজ আসে। তো এরপর যখন ওই বয়স্ক মহিলাটি ওই ভাইরাসের যে মেসেজটা এসেছে সেখানে যে হেল্পলাইন নাম্বারটা ছিল সেখানে কল করে এবং জানায় আমার ল্যাপটপে একটা ভাইরাস ঢুকে গিয়েছে। তো আমার বয়সটা অনেক বেশি, এই সম্পর্কে আমার সঠিক ধারণা নেই। তো তখন ওই পাশ থেকে একটা লোক বলে, হ্যাঁ আপনার কম্পিউটারে অ্যাকচুয়ালি ভাইরাস ধরেছে, আর এর ফলে আপনার পুরো কম্পিউটারটি নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার সমস্ত তথ্য চলে যেতে পারে। তো আমরা আপনার ভাইরাসটা অবশ্যই ঠিক করে দেবো, কিন্তু আপনাকে শুধুমাত্র একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমেরিকা হোক কিংবা সাউথ এশিয়া যেখানেই হোক, বয়স্ক মানুষরা বরাবরই টেকনোলজিতে একটু পিছিয়ে থাকে, আর 30 বছর পরে আমরাও টেকনোলজিতে অনেক পিছিয়ে থাকবো, এটাও বাস্তব। তো ওই মহিলাটি তো এটা বুঝতে পারে না, সে করে ওই অ্যাপটা ডাউনলোড করে। আর এর ফলে যেটা হয়, ওই মহিলার পুরো ল্যাপটপের সিস্টেমটি ওই লোকদের কন্ট্রোলে চলে যায়। আর এরপর ওই বাকি ওয়ার্কাররা ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দেখে 20 লাখ টাকা জমা রয়েছে। তো তখন ওরা করে কি, ইচ্ছে করে ওই মহিলার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দেয় এবং বলে, ম্যাম আপনার অ্যাকাউন্টে ভুলে আমাদের 50,000 টাকা চলে গিয়েছে, আপনি কি আমাদের প্লিজ ওই টাকাটা ফেরত পাঠাবেন, এটা খুবই জরুরি একটা টাকা আমাদের ভুলে চলে গিয়েছে। তো ওই বয়স্ক মহিলাটা তো মনে করে তো পেয়েছি নয়, উনি খেয়াল করে দেখে যে আসলে তো আমার অ্যাকাউন্টে 50,000 টাকা এসেছে, আর টাকাটা যেহেতু আমার নয় তো আমি ফেরত দিই, কিন্তু ফেরত দিতে গেলে তো ওনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এরপর যখন ওই মহিলাটি পাসওয়ার্ড দিয়ে টাকাটা ফেরত দিতে যায়, তখন ওই মহিলাটির ল্যাপটপের সিস্টেম রিবুট হয়ে যায়
এবং ল্যাপটপ বন্ধ হয়ে যায়। আর ওই পাশে ওই হ্যাকাররা আনন্দ ফুর্তি করতে লাগে, কারণ ওই বয়স্ক মহিলাটির $20 লাখ তারা নিয়ে ফেলেছে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 22 কোটি টাকা দাঁড়ায় আর কি। আর এদিকে অনেকক্ষণ পরে যখন ওই বয়স্ক মহিলাটির ল্যাপটপ ওপেন হয়, তখন ওই মহিলাটি দেখতে পায় তার অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আর মহিলাটি তখন বুঝতে পারে তার সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গিয়েছে। আর তখন ওই মহিলার ফোনেও মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্টের সকল টাকা ক্যাশ করে নেওয়া হয়েছে, টাকা তুলে নেওয়া হয়েছে। তো যাই হোক, সিন এখানে কাট হয়। আর এরপর আমরা দেখি রাতের বেলা অ্যাডাম ওই বয়স্ক মহিলার বাসায় এসেছে ওনাকে মধু দেওয়ার জন্য। কিন্তু অ্যাডাম যখন ভেতর আসে তখন এর মনে হয় এখানে অবশ্যই কিছু গ্যাঞ্জাম রয়েছে, পুরো বাড়ি এত শুনশান ফাঁকা কেন। তবে তারপরে অ্যাডাম যখন ভেতরে ঢোকে তখন ওই বয়স্ক মহিলার যে বড় মেয়ে রয়েছে সে অ্যাডামকে ধরে ফেলে। আর এখানে আমরা জানতে পারি সে একজন পুলিশ অফিসার ছিল। তো এখানে লক্ষ্য বড় মেয়েও মাত্র এসেছে, অ্যাডামও মাত্র এসেছে। তো এখানে ওই মহিলার মেয়েও এখনো তার মায়ের সাথে দেখা করেনি। তো এরপর ওরা দুজনে যখন সামনে এগোয় ওরা দেখতে পায় যে ওই বয়স্ক মহিলা মারা গিয়েছে। তো ওই বয়স্ক মহিলার মৃত্যু দেখে অ্যাডাম এবং এমা দুজনেই দুঃখী হয়ে যায়। কিন্তু এমা তখন সন্দেহ করে যে এই অ্যাডামই হয়তো আমার মাকে মেরেছে। তো সেই হিসেবে এমা করে কি অ্যাডামকে গ্রেপ্তার করে। কিন্তু যখন সকল পুলিশ টুলিশ আসে, আশেপাশের মানুষও আসে, তখন সবাই বলতে থাকে আপনি অ্যাডামকে কেন গ্রেপ্তার করেছেন? অ্যাডাম খুবই ভালো একটা মানুষ, ওর সাথে আমরা 20 বছর ধরে বসবাস করছি, ও আপনার মাকে কোনোভাবেই খুন করতে পারে না, কারণ তার সাথে অ্যাডামের অনেক ভালো সম্পর্ক ছিল। আপনার অবশ্যই কোথাও ভুল হচ্ছে, হয়তো আপনার মা সুইসাইড করেছে। কিন্তু এমা বলে আমার মা কখনো এটা করতে পারে না, কারণ আমার মা অন্যের জীবন বাঁচাতো, সেই নিজের জীবন কেন নেবে? আর অ্যাডামই আমার মাকে মেরেছে, কারণ অ্যাডামের পকেটে চাকু ছিল। আর তখন অ্যাডামের কাছে জিজ্ঞেস করা হয় যে তুমি আমাদের বাসায় কেন এসেছিলে? অ্যাডাম তখন বলে দেখুন আমি একজন মধু সংগ্রাহক, আপনার মায়ের ক্ষেতে আমরা মধু চাষ করেছিলাম, আর সেখান থেকে যে মধু কালেক্ট হয়েছে সেটার ভাগ দেওয়ার জন্য আমি আপনাদের বাড়িতে এসেছিলাম, আর ঘরে আপনি আমার চেয়ে আগে ছিলেন উপস্থিত। আর তারপর পুলিশরা আসলেই দেখতে পায় যে এখানে মধু সংগ্রহ করা হচ্ছে। আর তারপর যখন ল্যাপটপ চেক করে তখন দেখা যায় যে আমার মায়ের সকল টাকা পয়সা গায়েব হয়ে গিয়েছে। তো এখানে পুলিশ তদন্ত করে বুঝতে পারে যে অ্যাডাম ঠিকই বলেছে, সে নির্দোষ। আর এবার মা আসলে সুইসাইড করেছিল, কারণ তার সাথে বধনে একটা স্ক্যাম হয়েছে, এই বিষয়টা সে নিতে পারেনি। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি এমা গিয়ে অ্যাডামের কাছে ক্ষমা চায় এবং বলে আমি দুঃখিত যে তোমার উপর শুধু শুধু সন্দেহ করেছিলাম, আমাকে ক্ষমা করো। অ্যাডাম তখন বলে আচ্ছা এটা কোনো ব্যাপার নয়। আর তারপর এমা করে কি অ্যাডামকে বাসায় নিয়ে আসে। আর এমা অ্যাডামকে জিজ্ঞেস করে তোমার মা কি তোমাকে বলেছিল যে ওনার সাথে বধনে একটা স্ক্যাম হয়েছে, কারণ উনি যেসব টাকা এতদিন চ্যারিটির জন্য জমা করেছিলেন সেই পুরো টাকাটা ওমা নামের একটা কোম্পানি স্ক্যাম করে নিয়েছে ওনার কাছ থেকে। আর এই কোম্পানি এরকম অনেক মানুষের সাথে স্ক্যাম করেছে এবং তারা অনলাইনের মাধ্যমে এসব করে থাকে। অ্যাডাম তখন বলে না, উনি তো আমাকে এ সম্পর্কে কিছুই বলেনি, তবে হ্যাঁ আপনার মা অনেক ভালো একজন মানুষ ছিল, আর ওনার মতো মানুষরা আছে বলেই পৃথিবী এখনো ভালো রয়েছে। তো যাই হোক, অ্যাডাম এইটুক তথ্য জানার পরই একটা সিক্রেট সার্ভিসের কাছে কল করে। আর এখানে আমরা জানতে পারি অ্যাডাম নিজেও একসময় সিআই এজেন্ট ছিল আর কি। তো যাই হোক, অ্যাডাম করে কি তার যে কানেকশন রয়েছে সেই কানেকশনের মাধ্যমে ওই বয়স্ক মহিলার সাথে ঘটে যাওয়ার সকল স্ক্যামের কাহিনী খুলে বলে এবং ওই কোম্পানিটির লোকেশন খোঁজ করার জন্য ওদেরকে দায়িত্ব দেয়। আর এর পরের দিনে আমরা দেখি অ্যাডাম তথ্য পেয়ে গিয়েছে ওই কোম্পানিটি কোথায় রয়েছে এবং ওই কোম্পানির যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে গিয়ে অ্যাডাম পৌঁছায়। কিন্তু তখন গার্ড ওকে আটকে ফেলে ভেতরে যেতে দেয় না। আর এখানে আমরা একটা বিষয় জানতে পারি, এই কোম্পানির যে মালিক সে অনেক বেশি হাই লবিং আলা, মনে করো একবারে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সম্পর্ক রয়েছে। তারা মূলত একটা অনলাইন কোম্পানি, কিন্তু তলে তলে এই 2 নম্বরের কাজ করে। তো এর জন্য তাদের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ নেই, যার জন্য পুলিশ তাদের কিছুই করতে পারে না। কিন্তু বুঝতে হবে অ্যাডাম তো এখন আর পুলিশের লোক নয়, ও যাইছে তাই করতে পারে। তো অ্যাডাম করে ওই গার্ড দুটোকে মেরে ওপরের লোকদের কাছে চলে যায়। আর তখন সেখানে ওই কোম্পানির সকল কর্মচারীরা ছিল এবং অন্যান্য লোকদের সাথে স্ক্যাম করছিল। আর ওদের মূল টার্গেটই থাকে হচ্ছে কোথায় কোন বুড়ো মানুষ রয়েছে যারা টেকনোলজি একটু কম বোঝে, তাদেরকে স্ক্যাম করে সকল টাকা নিয়ে নিত। তো অ্যাডাম সেখানে ঢুকে সবাইকে বলে এই সবাই আমার কথা শোনো, কিন্তু কেউ ওর দিকে নজর দেয় না। তো যখন কেউ অ্যাডামের দিকে নজর দেয় না তখন অ্যাডাম করে কি একজনকে ধরে খুব মারে। তো এর ফলে সবার অ্যাটেনশন তখন অ্যাডামের উপরে আসে। বুঝতেই পারছো মায়ের উপর তো কোনো মেডিসিন নাই। তো যাই হোক, সবাই যখন অ্যাডামের দিকে তাকায় তখন অ্যাডাম বলতে থাকে আমি প্রথম এবং শেষবার বলছি তোমরা ভবিষ্যতে কখনো আর এই জায়গায় আসবে না আর কখনোই মানুষের সাথে স্ক্যাম করবে না। তো এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় এবং অ্যাডামের কথা চুপচাপ শুনতে থাকে। আর এখানে লক্ষ্যে অ্যাডাম তার সাথে অনেক পেট্রোল নিয়ে এসেছিল। তো এই পুরো জায়গাটিতে অ্যাডাম করে কি পেট্রোল ছিটাতে শুরু করে। আর তারপর ওই ওয়ার্কারটি যে বয়স্ক মহিলাকে কল করেছিল, ওদের লিডার, সে এখানে অনেকগুলো গুন্ডা নিয়ে আসে। কিন্তু বুঝতে হবে এটা জ্যাসন মানে অ্যাকশন হিরো। তো সে কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই ওদেরকে মনে কর রাম ধোলাই দিতে থাকে। আর তারপর চারদিকে বোম লাগিয়ে ওয়ার্কারদের বলে জানোয়ারের দল একটু তো লজ্জাবোধ কর, তোরা মানুষের সব সম্বল কেড়ে নিস, আজকের পর থেকে এখানে আর কিছুই হবে না। তো এটা বলার পরে অ্যাডাম করে ওই জায়গাটিতে আগুন ধরিয়ে দেয়। আর তারপর সেখান থেকে সবাই পালাতে লাগে। আর তারপর সবাই বের হয়ে গেলে সেখানে এক এক করে বোম ফাটতে থাকে। আর এরপর আমরা দেখি পুরো বিল্ডিংটাই ব্লাস্ট হয়ে যায়, মানে ওই কোম্পানিটি ওখানে ধ্বংস হয়ে যায়। আর তখন এই বিল্ডিংটি যার আন্ডারে ছিল সে করে কি এই ব্যাপারটি তাদের যে হেড মানে তাদের স্ক্যামের এই ব্যবসার যে গুরু ম্যাটকে কল করে বলে। তো এখানে ম্যাটের যে উপদেষ্টা ছিল একটা বৃদ্ধ লোক, সেই সবকিছু শুনে বলে একজন সাধারণ মানুষের পক্ষে হামলা করে পুরো বিল্ডিং আমাদের ধ্বংস করে ফেললো, এটা কিভাবে পসিবল? তো তখন ওয়ার্কাররা বলে ওই লোকটি খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক, আমার মনে হয় ওনার সাথে স্ক্যাম করেছিলাম আমরা, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য উনি এসেছিলেন। কিন্তু ম্যাট বলে আমরা তো স্ক্যাম শুধুমাত্র বুড়ো মানুষদের সাথে করি, কিন্তু ও তো জোয়ান যুবক ছিল। আর আমার আরেকটা প্রশ্ন, ও তো একা ছিল কিন্তু তার বিপরীতে তোমাদের সম্পূর্ণ টিম ছিল, বুঝলাম না তোমরা কি করলে? তখন ওই ওয়ার্কার বলে টিম ওর সামনে তো টেকাই যায় না, ও আমাদের সবাইকে মেরে ফেলেছে আর পুরো কোম্পানি বোম মেরে উড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর ম্যাট করে কি হেড গার্ডের কাছে যায় আর তার কাছে অনেকগুলো গুন্ডা চায়। তো হেড তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি পেয়ে যাবে। আর তারপর ম্যাট করে কি ওয়ার্কার
ওয়ার্কারকে কল করে বলে ওই লোকটিকে খুঁজে বের করো, আমি গুন্ডা পাঠাচ্ছি ওকে মারার জন্য। আর এদিকে ওই ওয়ার্কারও জেনে গিয়েছে যে কোন স্ক্যামের কারণে অ্যাডাম ওদের উপর আক্রমণ করেছিল। তো এই কারণে ওরা করে ওই বয়স্ক মহিলাটির বাসায় এসেছে, আর অ্যাডাম তখন ওই বয়স্ক মহিলাটির খেতেই কাজ করছিল। তো ওরা সেখানে এসে করে কি অ্যাডামের যে মেশিনগুলো ছিল মৌমাছির, সেগুলোর উপর শুট করে ধ্বংস করে দেয়। আর তারপর অ্যাডামের যে গ্যারেজ বা ফ্যাক্টরি রয়েছে সেখানে ঢোকে, কিন্তু যখন ওরা ভেতরের দিকে এগোয় তখনই অ্যাডাম করে কি ওদের উপর চোরাছুপা হামলা শুরু করে দেয় এবং এক এক করে মনে করে সবাইকে সেইভাবে কেলিয়ে দেয়। আর সবাইকে এভাবে মরতে দেখে ওই মেন যে ওয়ার্কারটা ছিল সে তো ভয় পেয়ে যায়। আর তখন অ্যাডাম করে ওকে ধরে ওর 3টা আঙুল কেটে দেয়। আর তার কিছুক্ষণ পরে এমা যখন তার টিমের সাথে সেই জায়গাটিতে আসে, সে দেখতে পায় পুরো ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে গিয়েছে, মানে অ্যাডামের ফ্যাক্টরিটা। আর ততক্ষণে অ্যাডাম ওই মেন ওয়ার্কারকে ধরে সেখান থেকে বেরিয়ে পড়েছিল। আর এদিকে আমরা দেখি অ্যাডাম ওই ওয়ার্কারকে গাড়িতে করে একটা পুলের উপরে নিয়ে এসেছে। আর সেখানে এসে ওই ওয়ার্কার করে কি ওর যে হেড ওই ম্যাটের সাথে কথা বলে এবং সমস্ত ঘটনা খুলে বলে যে গিয়েছিলাম এরকম কেলানি খেয়েছি, মনে হয় বাঁচবো না, মানে এই সুযোগটুকু অ্যাডামই দেয় আর কি। আর তারপর অ্যাডাম করে কি ওই ওয়ার্কারটিকে একটা রশি দিয়ে গাড়িটির সাথে বাঁধে আর গাড়িটির ইঞ্জিন স্টার্ট করে সরাসরি নদীতে ফেলে দেয়। কিন্তু এখানে যে ওয়ার্কারটিকে ফেললো এই দৃশ্যটা আমার কাছে একেবারে থার্ড ক্লাস বা একেবারে সস্তা লেগেছে, দেখে বোঝা যাচ্ছে যে একবারে পুতুল ফেলেছে আর কি। তো যাই হোক এরপর অ্যাডাম করে কি ওই ম্যাটকে কল করে এবং বলে তুই যেই হোস না কেন আমি তোকে খুঁজে বের করবোই এবং তোকে আমি মেরে ফেলবো, না জানি তোরা কত মানুষের টাকা নিয়েছিস, কত মানুষের জীবন নষ্ট করেছিস। কিন্তু ওদিক থেকে ম্যাট তখন বলে তুই জানিস না আমি কে, তুই আমার পর্যন্ত কখনো আসতেই পারবি না। কিন্তু অ্যাডাম তখন বলে আমি জানি না, কিন্তু তুই খুব শীঘ্রই জেনে যাবি যে আমি কে। আর এই কথা বলে অ্যাডাম ওই ফোনটি কেটে দেয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এখানে একটা কথা বলতে হচ্ছে, এটা একটা অ্যাকশন সিনেমা, তুমি জাস্ট কাহিনীটা সম্পর্কে জানতে পারছো, বাট অ্যাকচুয়াল যে মজাটা এই সিনেমার সেটা আসলে এক্সপ্লেইনে পাওয়া পসিবল না। তো যাই হোক ওই দিকে ওই গার্ডের হেড, আই মিন ম্যাটের ওই অ্যাসিস্ট্যান্টও বলতে পারো, সে ম্যাটকে বলে কি বলছো তুমি ম্যাট, ও মাত্র একজন মানুষ কোনো ধরনের হাতিয়ার ছাড়া আমাদের সকল ওয়ার্কার এবং গুন্ডাদেরকে মেরে ফেললো, ও তো দেখছি সাউথ ইন্ডিয়ান হিরো। আর এরকম ঘটনা আমি খালি মুভিতেই শুনেছি, বাস্তবে এরকম হয়? কিন্তু এমনটা যদি সত্যি হয়ে থাকে ওই লোকটা তো খুবই বিপজ্জনক। আর তখন ম্যাট বলে সেটা হতে পারে, কিন্তু তুমি যে কোনো মূল্যে আমাকে আগে হেফাজত করো এবং আমার কোম্পানির হেফাজত করো, যেখানে যেখানে তোমার ঠিক মনে হয় প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি বাড়িয়ে দাও। তো তখন গার্ডের হেড বলে আচ্ছা ঠিক আছে আমি এটা করবো, কিন্তু এসব কিছু করার আগে তোমার মায়ের সাথে আবার একটু কথা বলতে হবে যে, আর তোমাকে একটু খারাপ কাজ কমাতে হবে, কারণ তোমার মা যদি এগুলো জানে তাহলে তো প্রবলেমে পড়ে যাবো আমরা। তো ম্যাট তখন বলে দেখো এটাই আমার কাজ, খারাপ ভালো কোনো ব্যাপার না, টাকা ইনকাম হলে হয়েছে, আমার কাজের হিসেবে আমি দেখে নেবো, তুমি তোমার কাজ করো, টাকা হালাল করে খাও। তো তখন ওর অ্যাসিস্ট্যান্ট বা গার্ডের হেড বলে আছে ঠিক আছে। তবে তারপরে ওই অ্যাসিস্ট্যান্ট বা উপদেষ্টা করে কি আলাদাভাবে ম্যাটের মায়ের সাথে কল করে কথা বলে যে আপনার ছেলে এরকম সিকিউরিটি চাচ্ছে, আপনার তরফ থেকে কিছু করতে পারবেন কিনা। তো ম্যাটের মা তখন বলে ম্যাটের হেফাজতের জন্য তো আমি তোমাকে রেখেছি, এইসব ছোটখাটো কাজগুলো তুমি সামলাবে, আমার ছেলে যদি ছোটখাটো কোনো ভুল করে থাকে এগুলো তুমি সামলাবে। তো এরপর গার্ডের হেড বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি, মানে এখানে ওই উপদেষ্টা বা ওই গার্ডের হেড ম্যাটের মাকে সরাসরি বলে না যে ওই সমস্যাটা কি আর কি। তো যাই হোক তারপর সে করে কি তার যে গ্যাংস্টার টিম রয়েছে সেই গ্যাংস্টার টিমকে কল করে, আর গ্যাংস্টার টিমকে কল করে বলে আমার একজন লোককে মারতে হবে, আর তাকে মারার জন্য আমাদের যে সবচেয়ে বেস্ট কিলার রয়েছে তাকে পাঠিয়ে দাও। আর এইদিকে এমা ওই ওয়ার্কারের লাশ গাড়ি সহ পায় এবং দেখতে পায় ওয়ার্কারের 3টা আঙুল কেটে দেওয়া হয়েছে। তো এমা বুঝতে পারে এই পুরো ঘটনার পিছনে অ্যাডাম দায়ী। তো এর ফলে যেটা হয় অ্যাডাম মোস্ট ওয়ান্টেড হয়ে যায়। আর এইদিকে আমরা দেখি অ্যাডামকে মারার জন্য কাজ একটা মহিলা কিলারকে দেওয়া হয়েছে, আর ওই কিলারটি অ্যাডামকে ফলো করতে থাকে। তো অ্যাডাম যখন পেট্রোল পাম্পে তেল নিচ্ছিল তখন এই কিলারটি এসে অ্যাডামের গাড়ির পেছনে ওর গাড়িটি লাগিয়ে দেয়, আর তারপর গাড়ি থেকে বেরিয়ে এলো পাথরে গুলি করতে থাকে। কিন্তু হঠাৎ করে ওই কিলারটি দেখতে পায় অ্যাডাম গায়েব হয়ে গিয়েছে। আর তখন কিলারটা করে কি গাড়ি থেকে একটা বিশাল বড় মেশিন গান বের করে এবং চারিদিকে মনে করে আন্ধাধুন গুলি চালাতে থাকে। কিন্তু ওই কিলারের অলক্ষ্যে একেবারে বিদ্যুৎ গতিতে হঠাৎ করে অ্যাডাম বের হয়ে আসে মধুর বক্স নিয়ে এবং ওই কিলারটিকে মধুর বক্স দিয়ে পিটিয়ে একবারে ল্যাটা ভ্যাটা করে দেয়। আর তারপর আমরা দেখি অ্যাডাম করে কি ওই কিলারটির শরীরে আগুন জ্বালিয়ে দেয় এবং ওই কিলারটি সেখানে জ্বলে পুড়ে মারা যায়। আর তারপর অ্যাডাম করে কি ওই কিলারেরও ঠিক ওভাবে 3টা আঙুল কেটে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। মানে অ্যাডাম এখানে একটা মার্ক রেখে যাচ্ছে যে আমিই মারছি। তবে এখান থেকে বেরিয়ে পড়ার আগে সে পেট্রোল পাম্পে আগুন লাগিয়ে চলে যায়। তো এই কাহিনীর পরে ওই কিলারের যে হেড ছিল সে করে কি ওই উপদেষ্টার কাছে কল করে এবং এই বিষয়টি জানায় যে সে আমাদের সবচেয়ে বেস্ট কিলারকে মেরে ফেলেছে, কিন্তু এটা কিভাবে হতে পারে, ওর কাছে মেশিন গান ছিল। তো এটা শুনে ওই উপদেষ্টা বা গার্ডদের যে হেড সে অবাক হয়ে যায় এবং বলে এটা তুমি কি বলছো, এটা কিভাবে হতে পারে। তো তখন ওই কিলারের যে হেড ছিল সে বলে আমি যাই না, আমরা ওর সাথে ঝামেলা জড়াতে পারবো না, তোমরা নিজেরা যদি পারো কিছু করতে পারো, আমরা এই ঝামেলার মধ্যে নেই। তো এরপর ওই উপদেষ্টা করে কি ম্যাটকে সবকিছু খুলে বলে, আর ম্যাট তখন বলে তুমি এই সামান্য ব্যাপারটি কেন ঠিকঠাক করতে পারছো না, মাত্র একজন মানুষ। তো উপদেষ্টা বলে আচ্ছা ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি সামনে নিচ্ছি। আর এদিকে আমরা দেখি এমা পেট্রোল পাম্পে যায় এবং বাকি পুলিশদের নিয়ে সবকিছু তদন্ত করতে থাকে, কিন্তু ওখানে বেশিরভাগ কিছুই পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। তবে তারপরে এমা যখন ওখানে মেশিন গান দেখে সে বলে এরকম একটা মেশিন গান তো কোনো সাধারণ মানুষের কাছে থাকতে পারে না, এর পেছনে নিশ্চয়ই বড় একটা গ্যাং জড়িত। তো এই কেসটা মনে হয় আমাদের FBI তে দিতে হবে। আর ওইদিকে আমরা দেখি ওই উপদেষ্টা করে কি আরো গুন্ডাদের হায়ার করতে থাকে যাতে অ্যাডামকে চিরতরে রাস্তা থেকে সরানো যায়। তো সে গিয়ে ওই গুন্ডাদেরকে বলে এবার তোমাদের মোকাবেলা একজন বিকিপারের সাথে করতে হবে এবং অবশ্যই ওর মৃত্যু তোমাদের নিশ্চিত করে তারপর আসতে হবে। আর এরপর ওই উপদেষ্টা করে কি অ্যাডাম সম্পর্কে সকল তথ্য এবং ছবি ওদেরকে দিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি অ্যাডাম একটা ফ্যাক্টরিতে এসেছে। তো এখানে আমরা জানতে পারি যে অ্যাডাম কেন সবার আঙুল কাটতো, আসলে এজন্যই সবার আঙুল কেটেছে যাতে ওই আঙুলের সাহায্যে লক্ষ্য ওই ফ্যাক্টরিতে ঢোকা যায়। মানে যতগুলো ফ্যাক্টরি বা কোম্পানি ওই ম্যাটের সাথে জড়িত সবগুলো
কোম্পানি অ্যাডাম আর কি ধ্বংস করে দেবে। অ্যাডাম করে কি সেখানে ঢোকে এবং সেখান থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করে বেরিয়ে পড়ে যে আরো কোথায় ওদের কোম্পানি রয়েছে এবং কোথায় কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সব তথ্য নিয়ে নেয়। আর এদিকে আমরা দেখি এমা ওর যে পার্টনার রয়েছে তাকে নিয়ে একটা FBI সিনিয়র অফিসারের কাছে আসে। তো এমা তখন ওই সিনিয়র অফিসারকে বলে, দেখুন আমাদের একটা প্রতিবেশী ছিল যার নাম হচ্ছে অ্যাডাম, ও সাধারণ একটা বিকিপার ছিল, কিন্তু ও একটা কোম্পানি এবং সকল ওয়ার্কারদের ধ্বংস করে ফেলেছে এবং এর সাথে যতজন জড়িত ছিল তাদের সবাইকে মেরে ফেলেছে। তবে ব্যাপারটি হচ্ছে কি ওই কোম্পানিটা বড় ধরনের স্ক্যামার ছিল, মানুষের টাকা পয়সা লুট করতো, কিন্তু প্রমাণ এবং রাজনৈতিক প্রভাবের কারণে আমরা পুলিশরা কখনোই কোম্পানির পেছনে লাগতে পারিনি। তো আমার যেটা মনে হয় এম ওই কোম্পানির সাথে যতগুলো কোম্পানি রয়েছে এবং যতগুলো মানুষ এসব কোম্পানির সাথে জড়িত রয়েছে তাদের সবাইকে মেরে ফেলবে। তো ওকে আটকানোর জন্য আমাদের কিছু সিপাই চাই। তো এটা শুনে FBI অফিসার রাজি হয়ে যায়। মানে চিন্তা করো, যেখানে অ্যাডাম ভালো কাজ করছে, হয়তো ওর পদ্ধতিটা ভালো না ভালো কাজ করার, কিন্তু তারপরে অ্যাডামই উল্টো সন্ত্রাসী হয়ে গেল আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি ওমা কোম্পানির যে একটা পার্টনার কোম্পানি ছিল, সেই কোম্পানির যে হেড সে করে কি ম্যাটের বন্ধু এবং তাদের কাজও একই রকম ছিল। তারাও বিভিন্নভাবে মানুষের টাকা পয়সা লুট করতো এবং স্ক্যাম করতো। তোরা যখন ফুললি কাজের মধ্যে ডুবেছিল তখনই ম্যাটের একজন লোক এসে বলে এই জায়গাটা আমাদের দ্রুত খালি করতে হবে, কারণ যে কোনো সময় এখানে বিপদ আসতে পারে। কিন্তু ম্যাটের বন্ধু তখন বলে এটা আমি করতে পারবো না, তুমি ম্যাটকে বলে দিও, কোনো সমস্যা নেই, যত বিপদে আসুক আমরা হ্যান্ডেল করতে পারবো। তবে তারপরে ওই লোকটি যখন বেশি জিদ করে তখন সে নিজে করে কি ম্যাটের সাথে দেখা করে। তো ম্যাট তখন আর বন্ধুকে বলে, বন্ধু তুমি বুঝতে পারছো না আমরা কত বড় বিপদের মধ্যে রয়েছি, দ্রুত ওই জায়গাটা খালি করতে হবে, আর এটাই আমার অর্ডার। আর এদিকে আমরা দেখি যেসব FBI অফিসার অ্যাডামকে মারার কথা বলছিল সেখানে অ্যাডাম চলে আসে এবং বলে এই তুমি কি লিখেছো, আমার সম্পর্কে তো তোমাদের কাছে ভুল তথ্য রয়েছে, এখানে লেখা রয়েছে আমার ওজন হচ্ছে 83, বাট অ্যাকচুয়ালি আমার ওজন হচ্ছে 78। তো অ্যাডামকে এরকম চোখের সামনে দেখে, মানে মোস্ট ওয়ান্টেড একটা ডেঞ্জারাস ক্রিমিনালকে চোখের সামনে দেখে সবাই চমকে যায়, কিন্তু ওরা কিছু করার আগে অ্যাডাম করে কি ওদের উপর হামলা করে দেয় এবং সবাইকে উঠে মারতে শুরু করে এবং মেরে মেরে বেহুশ করে দেয়। কিন্তু লাস্টে একজন অফিসারকে ওরা বেহুশ করে না, উল্টো ওকে নিয়ে উপর উঠে আসে। আর এখানে লোক এই সরকারি অফিসাররা কিন্তু উল্টো ওই ভিলেনদের রক্ষার জন্য চেষ্টা করছে। কেন করছে চেষ্টা, এটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, ওদিকে অ্যাডাম যখন লড়াই শেষ করে, এদিকে আমরা দেখি ম্যাটের বন্ধু তার সকল ওয়ার্কার দিনে সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, বাট ততক্ষণে সেখানে অ্যাডাম চলে আসে এবং ওদেরকে বলে তোদের কাছে 2 মিনিট সময় রয়েছে, তোরা যদি এখান থেকে বের হয়ে না যাস তাহলে অবশ্যই সবাই মরবি। কিন্তু ম্যাটের বন্ধুত্ব মনে করে একরোখা, ও বলে আমি এখান থেকে এক পাও নড়বো না, আর যদি উল্টো এখান থেকে কেউ পালার সবার চাকরি চলে যাবে, গুলিও করে দিতে পারি আমি। আর ওইদিকে আমরা দেখি যেসব অফিসাররা জ্ঞান হারিয়ে ফেলেছিল তাদের জ্ঞান আবার ফিরে এসেছে এবং তারা সবাই এবার অ্যাডামকে ধরার জন্য আবার ফিরে এসেছে এবং এলো পাথরে গুলি ছুটতে শুরু করে। আর তখন অ্যাডাম করে কি একটা লোককে ওদের সামনে ধরে এবং সমস্ত গুলি ওই লোকটার গায়ে লাগে, আর তারপর সুযোগ বুঝে অ্যাডাম সেখান থেকে চলে যায়, কিন্তু বাকি অফিসাররা ওর পেছনে লেগে যায়। কিন্তু অ্যাডাম ওদের একজন ধরছিল এবং একটা একটা করে মেরে বেহুশ করে দিচ্ছিল। আর এরপর বেঁচে থাকা যে অফিসারটা ছিল সে লিফটের মধ্যে অ্যাডামকে খুঁজতে শুরু করে এবং এলো পাথরে গুলি ছুটতে শুরু করে, কিন্তু ওই মুহূর্তে অ্যাডাম করে কি ওদের উপর লিফট ফেলে দিয়ে ডাইরেক্ট সবাইকে মেরে ফেলে। মানে বুঝতেই পারছে এরা টাকার জন্য সরকারি কাজ বাদ দিয়ে পার্সোনাল কাজে এসেছিল আর কি এই কোম্পানি। তো সেই হিসেবে ওরও অপরাধকে সাহায্য করছে FBI এজেন্ট হয়ে বা অফিসার হয়ে, তো এর জন্য ওদেরও বেঁচে থাকার অধিকার নেই। তো যাই হোক, এরপর অ্যাডাম কারকে ম্যাটের বন্ধুর কাছে আসে এবং ওকে অনেক খারাপ ভাবে মারতে শুরু করে এবং বলে তুই এই যে 2 নম্বর করে টাকা পয়সা বানাচ্ছিস, তোর লজ্জা করে না? আর তুই আমাকে বলতো তোদের বাপকে, তোরা কার আন্ডারে কাজ করিস? কিন্তু ও কিছুই বলে না। আর এরপর অ্যাডাম কারকে আরো অনেক বেশি মারে এবং ওই বয়স্ক মহিলাটার ছবি দেখিয়ে বলে তোরা এই বয়স্ক মহিলাটির সাথে স্ক্যাম করেছিলি তাই না, আর তোদের জন্য এই মহিলাটি নিজের জীবন নিয়ে নিয়েছিল। তুই জানিস এই মহিলাটি কতজনের জীবন বাঁচিয়েছে, তার জীবন তোরা নিয়ে নিয়েছিস। তো যদি তুই এখন না বলিস যে তোদের আব্বাকে তোরা কার পক্ষে কাজ করিস, তাহলে সবার আগে তুই মরবি এখন। তো ওই লোকটি তখন বলে দেখো আমি বলতে পারবো না, এটা আমাদের নিয়মের বাইরে, কিন্তু আমি তার ছবি দেখাতে পারবো। মানে চিন্তা করো সিস্টেমটা কি, একজনকে তুমি কথা দিলে যে তোর এই কথা আমি কাউকে বলবো না প্রমিস, কিন্তু মুখে না বলে লিখে কাউকে দিয়ে দিলে, তাহলে তোমার প্রমিস যে ভাঙা হলো না, কিন্তু ক্লিপবাজিটাও করা হলো। তো সেরকম একটা সিস্টেম হয়েছে। এটি ওই লোকটি করে কি অ্যাডামকে ম্যাটের ছবি দেখায়, কিন্তু ও বলে ও কিন্তু খুবই বিপজ্জনক। আর তখন অ্যাডাম বলে বিপজ্জনক? আমরা যখন মধু বের করি তখন মৌমাছির রানী সহ শত শত মৌমাছির সৈনিকদের সাথে লড়াই করি, ওটারও অনেক বেশি বিপজ্জনক, কিন্তু আমরা তারপরে মাঝপথে কাজ ছেড়ে দিই না। তো এই কাজও আমি মাঝপথে ছাড়বো না। আর তখন আমরা দেখতে পাই সেখানে এমা তার বাকি সব পুলিশ অফিসার বন্ধুদের নিয়ে পৌঁছে যায়, আর এটা দেখে অ্যাডাম করে কি সাইড হয়ে যায়। আর তারপর অ্যাডাম সাইড থেকে একটু জোরে করে এমার উদ্দেশ্যে বলে তুমি কি জানো তোমার মায়ের মৃত্যুর জন্য এরাই দায়ী? আর এই কথা বলে অ্যাডাম সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই এমার যে বাকি সব সাথীরা ছিল তারা গুলি ছুটতে শুরু করে, কিন্তু বুঝতে হবে এটা অ্যাডাম মনে করে ফ্যান্টমের মতো এসে ওকে ধরে ফেলে, পিটুনি দেয়, কিন্তু একেবারে না মেরে সেখান থেকে চলে আসে। তো এরপর অ্যাডাম চলে যাওয়ার পরে এমা এবং তার সাথীরা এখানে সব তদন্ত করতে থাকে। আর অন্যদিকে ওই সময় ম্যাট এবং তার যে উপদেষ্টা একটা পার্টিতে ছিল, আর তখনই ওই উপদেষ্টার কাছে কল আসে, আর কল আসার পরে সে করে কি ম্যাটকে নিয়ে বাইরে আসে। আর তারপর সে ম্যাটকে বলে আমার মনে হয় এবার তোমার মাকে অবশ্যই জানাতে হবে, কারণ আমার লবিং এ যতদূর ছিল আমি করেছি, আমার ক্ষমতা দিয়ে আমি FBI এর লোককে ওর পিছনে পাঠিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আরো বড় ধরনের হেল্প আমাদের লাগবে। তো যাই হোক, ম্যাটরা মেনে নেয় এবং ও করে মাকে কল করে এবং বলে আমাদের কোম্পানিতে একটু ঝামেলা হয়েছে, আপনার সাহায্য প্রয়োজন। তো ম্যাটের মা বলে আচ্ছা ঠিক আছে, আমাকে সকল তথ্য দাও, কি কি হয়েছে আমি সবকিছু সামলে নেব। তো এখানে এই সিনেমার সবচেয়ে বড় রহস্য আসে যে কেন FBI এবং পুলিশরা পর্যন্ত ম্যাটে তো কুকীর্তি করছে তারপরেও কিছু বলছে না, এবং FBI কেন গিয়ে উল্টো অ্যাডামের পিছনে লেগেছিল। তো অ্যাকচুয়ালি ম্যাটের মা হচ্ছে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট, মানে এখানে হয়তো হিলারি ক্লিন্টন বোঝানো হয়েছে আর কি, তবে এখানে এটাও বোঝানো হয়েছে যে ম্যাটের মা
এখনো জানে না যে ম্যাট আসলে এইসব 2 নম্বরই করে বা তার পাওয়ার ইউজ করে, তার লবিং ইউজ করে এইসব 2 নম্বরই কাজগুলো করছে। আর এদিকে আমাদের এমাকে দেখানো হয় সে তার বাকি সব অফিসারদের সাথে কথা বলছে এবং তারা এই পুরো বিষয়টা বুঝতে পারে যে এই পুরো কোম্পানিগুলো প্রেসিডেন্টের যে ছেলে ম্যাট চালাচ্ছে এবং প্রেসিডেন্টের ছেলে ম্যাটের যে মেইন কোম্পানিটা রয়েছে সেটার নাম হচ্ছে ড্যানফোর্ড। তো এই সবগুলো তথ্য তারা করে কি এফবিআই কে দেয়। তো এই এফবিআই অফিসার তখন জিজ্ঞাসা করে এই তথ্যগুলো তোমরা ছাড়া কতজন জানে। তো তখন এমা বলে যে এই তথ্যটা শুধুমাত্র আমরা 3 জন জানি এবং ওদের কোম্পানির মেইন টার্গেটই থাকে হচ্ছে বয়স্ক লোকজন, তাদের অ্যাকাউন্ট হ্যাক করে ওরা সমস্ত পয়সা লুটে নেয়। আর এটা জানার পরে এফবিআই অফিসার বলে দেখো যেহেতু এটা সরাসরি প্রেসিডেন্টের সাথে জড়িত, আমাদের এখন এই ইনফরমেশনটি বাইরে যেতে দেওয়া ঠিক হবে না, সমস্ত বিষয় আমি সামলে নেব আর এই কথাটা তুমি খেয়াল রেখো। কিন্তু তখন এমা বলে দেখুন আমি নিশ্চিত অ্যাডাম কিন্তু ম্যাট এবং ওর মা প্রেসিডেন্টকে কিন্তু মারতে যাবে। তো এফবিআই অফিসার তখন বলে ঠিক আছে, ওকে আটকানোর জন্য যতগুলো লোক তোমার প্রয়োজন ততগুলো লোক তুমি নিতে পারো, আর তুমি জানো সামনে তোমার কি করতে হবে, কারণ বুঝতেই পারছো ম্যাট যাই হোক সে প্রেসিডেন্টের ছেলে। একটা সাধারণ মানুষ যদি আমেরিকার প্রেসিডেন্টের ছেলেকে মারে পুরো দুনিয়াতে আমাদের কিন্তু মান সম্মান চলে যাবে, তো যা করার করো। তো যাই হোক পরের দিনে আমরা দেখি এমা করে কি পুরো সিকিউরিটি টিম নিয়ে হোয়াইট হাউস সামলাতে শুরু করে, কারণ আজকে হোয়াইট হাউসে বড় ধরনের একটা অনুষ্ঠান হবে। আর এর সাথে আমরা দেখি হোয়াইট হাউসের যে সিকিউরিটি গার্ডের হেড সে অনেক ভয়ঙ্কর একটা কিলারকেও হায়ার করেছে। মানে সিরিয়াসলি সিনেমা দেখে পসিবল হোয়াইট হাউসে এরকম একটা কিলার যেতে পারবে বা কিলারকে উল্টো দায়িত্ব দেওয়া হবে নিরাপত্তার জন্য, এটা সম্ভব? আমেরিকার কি স্পেশাল ফোর্সের অভাব পড়েছে? তো যাই হোক তখন ওই কিলারটি আমাদের আরো বেশি সারপ্রাইজ করে। কিলারটি বলে আরে তোমরা ভয় পাচ্ছ কেন, আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না, মানে চিন্তা করো স্পেশাল ফোর্সের চেয়ে কিলারের পাওয়ার বেশি। তো যাই হোক সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখি ম্যাটের মা এবং উপদেষ্টা একসাথে কথা বলছে। আর এদিকে আমরা দেখি হোয়াইট হাউসের প্রত্যেকটা গাড়ি চেক করে ঢোকানো হচ্ছে। কিন্তু এরপর যখন ট্রাকের বিষয়টা আসে তখন আমাদের অ্যাডাম করে কি ট্রাকের নিচে নিজেকে আটকে নেয়। আর তারপর যখন একটা অফিসার চেক করতে নিচে যায় তখনই অ্যাডাম করে ওই অফিসারটাকে ধরে আর মেরে ফেলে। আর তারপর মেরে সাইডে লটকিয়ে দিয়ে ওই গার্ডের কাপড় পরে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাকি গার্ডদের সাথে মিলে যায়। মানে সিরিয়াসলি ভাই এতখানি সময় কি পাওয়া পসিবল? একটা গাড়ির চেকিং হচ্ছে, এতগুলো গার্ড এখানে, তো এতগুলো গার্ডের মধ্যে যে গার্ড চেক করছে তাকেই মেরে দিয়ে তার ড্রেস পরে আবার বের হওয়ার এতখানি সময় সত্যি পাওয়া পসিবল নাকি? তো যাই হোক বুঝতে হবে এটা একটা সিনেমা, লজিক কাজ করবে না। তো এই জন্য এটা ভুলে আমরা চলো সিনেমাটা এনজয় করি। তো এরপর আমরা দেখি অ্যাডাম করে কি গাড়িতে একটা বোম লাগিয়ে দেয় আর গার্ডের পোশাকটা আবারও খুলে সেই পার্টি নিজের পোশাক পরে নেয়। আর এরপর করে কি হোয়াইট হাউসের ভেতরে ঢুকে পড়ে। আর আমরা দেখতে পাই সেখানে পার্টি চলছিল আর ওখানে ঢোকার পরে অ্যাডামের নজর পড়ে উপদেষ্টার উপর। কিন্তু তখন এমা আবার অ্যাডামকে দেখে ফেলে। তো এই কারণে সকল অফিসার অ্যাডামের পেছনে পড়ে যায় এবং ফাইনালি একটা সময় ওরা অ্যাডামকে ধরে ফেলে। আর তখন ওই কিলারটি অ্যাডামকে মারার চেষ্টা করে। আর এদিকে ম্যাটের মা ম্যাটকে ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে এই লোকটিকে। তো যাই হোক এদিকে আমরা দেখি ম্যাটের মা মিন প্রেসিডেন্ট সে করেছে কি তার ছেলের সাথে বসে এবং জিজ্ঞেস করে তোমার ব্যবসার কি সমস্যা হয়েছে বলো আমাকে, সবকিছু খুলে বলো, ব্যবসা কেমন চলছে। কিন্তু তখন সেখানে এফবিআই ওই অফিসার চলে আসে যার কাছে এমা অলরেডি তথ্যগুলো দিয়েছে এবং সে এসে প্রেসিডেন্টকে বলে প্রেসিডেন্ট ক্ষমা করবেন বাট আপনার কোম্পানি ড্যানফোর্থের আন্ডারে অনেকগুলো সাব কোম্পানি রয়েছে যেসব কোম্পানি বুড়ো বুড়ো মানুষদের সাথে স্ক্যাম করে তাদের টাকা পয়সা লুটে নিচ্ছে। তো এই কথা শুনে প্রেসিডেন্ট তো পুরো চমকে যায় এবং সে তার ছেলেকে জিজ্ঞেস করে এগুলো সত্য কিনা। আর এরপর এটাও জিজ্ঞেস করে তাহলে তুমি আমার পার্টিতে যে টাকাগুলো জমা করো সেগুলো কি এখান থেকে আসে? তখন ম্যাট বলে হ্যাঁ এখান থেকে আসে। তো কি হয়েছে, আমার কোম্পানি এগুলো করে, তো কি হয়েছে? আর তখনই আমরা দেখি অ্যাডাম যে একটু আগে একটা গাড়িতে বোম লাগিয়েছিল সেই গাড়িটা উড়ে যায় আর এর ফলে যেটা হয় সবাই ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং অ্যাডাম বাকি সব অফিসারদের মেরে হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করে। আর এদিকে ম্যাট তখন আর মাকে বলতে থাকে তুমি বলো আমি কি করব, তুমি প্রত্যেকবার আমার কাছে এতগুলো করে টাকা চাও রাজনীতি করার জন্য, এই টাকাগুলো কই থেকে আসবে, কই থেকে আনবো আমি এত টাকা? তো এর জন্য আমাকে এভাবে আনতে হয়, আমি তো সবকিছু তোমার জন্যই করি। তো এটা শোনার মা তো আকাশ থেকে পড়ে যায় এবং বলে আমি একটা প্রেসিডেন্ট, তাও আমেরিকার প্রেসিডেন্ট, একটা রাষ্ট্রকে উন্নত করার জন্য আমি চেষ্টা চালাচ্ছি আর আমার ছেলে হয়ে তুমি এগুলো উল্টাপাল্টা কাজ করছো, সাধারণ মানুষদের পয়সা লুটছো। তুমি এখনই যে টাকা লুট করেছো সকল টাকা ফেরত দেবে, সবার কাছে ক্ষমা চাইবে, প্রয়োজনে জেলে যাবে, তুমি তোমার শাস্তি ভোগ করবে, বাকিটা আমি দেখে নেবো। কিন্তু ম্যাট তখন বলে এটা আমি কখনোই করবো না। আর এই দিকে আমরা দেখি অ্যাডাম তো বাকি সব অফিসারদের মারতে মারতে সামনের দিকে এগুচ্ছে এবং পুরো লাশের সাই লাগিয়ে দেয়। আর তারপর ওই কিলারটির মুখে হয় অ্যাডাম। তো এখানে কিলার আর অ্যাডামের সেই মারামারি হয়। তো যাই হোক প্রত্যেকটা সিনেমাতে আমরা এরকম দৃশ্য কিন্তু দেখে থাকি, নায়ক সবাইকে মেরে লেটাফেটা করে দেবে কিন্তু ভিলেনদের মধ্যে একটা স্পেশাল ভিলেন থাকবে, তার সামনে গেলে নায়ক 1v1 পারবে না। ইংলিশ সিনেমার সবচেয়ে কমন একটা স্টোরি এটা। তো যাই হোক এখানে আমরা দেখি কোনোভাবে অ্যাডাম করে কি ওই কিলারটাকে মেরে ফেলে, একেবারে পুরোপুরি সাপারি কিরকিরা করে দেয়। আর তারপর অ্যাডাম সামনে এগিয়ে এসে প্রেসিডেন্ট যে রুমে রয়েছে সেই অফিসটি খুলতে লাগে। কিন্তু তখনই অ্যাডামের কাছে আসে উপদেষ্টা এবং বলে এটা উচিত না, তুমি বুঝতে পারছো না তুমি কি করছো, এটা আমেরিকার প্রেসিডেন্ট, তোমার মৃত্যুকে তুমি ডেকে আনছো। আর তখন অ্যাডাম ওই উপদেষ্টাকে বলে দেখো আমার মৃত্যুর প্রতি অলরেডি ভালোবাসা হয়ে গিয়েছে আর তোমারও মৃত্যুকে ভালোবাসা উচিত। আর এটা বলে সে উপদেষ্টার হাত ভেঙে দেয়। আর ওদিকে আমরা দেখি ম্যাট করেছে কি ওই এফবিআই অফিসারকে গুলি করে মেরে দেয় এবং বলে মা তুমি এটা হ্যান্ডেল করো, বাকিটুকু আমি হ্যান্ডেল করে নেবো। বাট তখনই অ্যাডাম করে কি ব্লাস্ট করে ভেতরে ঢোকে। আর তখন ম্যাট করে কি নিজের জীবন বাঁচানোর জন্য তার মার মাথায় গান পয়েন্ট করে। আর ওই মুহূর্তে সেখানে এমা এবং বাকি সব সাথীরাও চলে আসে। তো ওরা সবাই আসার পর অ্যাডাম করে কি চোখের মুহূর্তে ম্যাটের মাথার মধ্যে গুলি করে ওকে শেষ করে দেয়। আর এটা করার পরে সে ওখান থেকে পালিয়ে যায়। তো এরপর আমরা দেখি এমা করে কি অ্যাডামকে গান পয়েন্ট করে ফেলে কিন্তু তারপরে এমা শুট করে না, সে উল্টো অ্যাডামকে পালিয়ে যেতে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা পুলিশ হয়ে যেটা করতে পারিনি তো একটা সাধারণ মানুষের সেটা করে দেখিয়েছিস না, ব্যাপারটা তাও হবে না। ব্যাপারটা হবে এরকম যে আমি মেয়ে হয়ে মায়ের হত্যা
হত্যার প্রতিশোধ নিতে পারিনি, কিন্তু তুই আমাদের প্রতিবেশী হয়ে আমার মায়ের হত্যার প্রতিশোধ নিলি, ধন্যবাদ, এবার পালিয়ে যা। তো যাই হোক, আমরা এরপর দেখি অ্যাডাম করে কি সমুদ্রের তীরে আসে এবং সাঁতার কাটার শুট পরে না এখান থেকে পালাবে, কিন্তু ওর পিছু করতে করতে অনেক অফিসার এখানে চলে আসে, বাট কোন অফিসার ওকে গুলি করে না। এর কারণটা হচ্ছে বাকি সব পুলিশ অফিসারও তো বুঝতে পারছে ব্যাপারটা কি ঘটেছে, আর আইনের যারা লোক তারা কেউ যাইছে তাই করতে পারে না, অন্তত এতটুকু ওদের হাতে করা রয়েছে যে না আমরা আসামি পাইনি। তো যাই হোক, অ্যাডাম এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়, আর এরই সাথে সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটি সবই ঠিক ছিল, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে কাহিনীটা একেবারে বেশি কেমন যেন সাউথ হয়ে গিয়েছে। তো যাই হোক, তোমার মতামত কি এই সিনেমাটি নিয়ে কমেন্ট অবশ্যই জানাবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।